ডানস্টান যখন কুটি ছেড়ে বেরোলো, সাইলাস তখন মাত্র 100 গজ দূরে। গ্রাম থেকে ফিরছিল সে। কাঁধে একটা বস্তা নিয়ে হাঁটছিল সাইলাস। তার হাতে ছিল প্রদীপ। গ্রাম থেকে সুতো কিনে আনার জন্যে গিয়েছিল সে। কাল দরকার পড়বে। বাড়ির উষ্ণতায় ফেরার জন্যে মনটা আকুল হয়ে রয়েছে তার। দরজা খুলে ঘরে ঢুকলো সাইলাস। তার দুর্বল দৃষ্টি নজর করতে পারল না কোনো অসঙ্গতি। বস্তাটা নামিয়ে রাখলো সে। প্রদীপটা রাখলো এক কোণে। এই কাজগুলো করার ফলে তার পায়ের ছাপ ঢেকে দিল ডানস্টানের পদচিহ্ন। চুলার পাশে উত্তাপের জন্য বসলো সে। বেশ আরাম বোধ করছে এখন। মাংসের টুকরোটাও সেঁকা হয়ে এসেছে প্রায়। কিন্তু সাইলাসের মন ছটফট করতে লাগলো। স্বর্ণমুদ্রাগুলো না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছে না সে। খাবার টেবিলে ওগুলো ছড়িয়ে বসে খেতে কি ভালোই না লাগবে। প্রদীপটা নিয়ে যন্ত্রের কাছে গেল সাইলাস। বালি সরিয়ে ইঁটগুলো তুলে ফেলল। গর্ত খালি। না, এ কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই ভুল দেখছে সে। কাঁপা হাতে গর্তের ভেতর হাত বোলালো সাইলাস। গর্তটা সত্যিই ফাঁকা। গাছের পাতার মতো কাঁপতে লাগলো সে। মনে করার চেষ্টা করলো অন্য কোথাও মুদ্রাগুলো রেখেছে কি না। কোথায় রেখেছে? টেবিলে? উহু। খাটের নিচে? না। সবখানেই খুঁজলো বেচারা। ঘরের কোথাও খুঁজে পাওয়া গেল না ব্যাগ দুটো। অবশেষে মাথা পরিষ্কার হলো সাইলাসের। কি ঘটেছে বুঝতে পেরে চিৎকার করে উঠল সে। তারপর পাগলের মতো ঘর ছেড়ে বেরিয়ে এলো। তীরের ফলার মতো সারা গায়ে বিঁধছে বৃষ্টির ফোঁটা। বার কয়েক মাটিতে আছাড় খেলো, কিন্তু কোনো দিকে হুঁশ নেই সাইলাসের। সোজা চলে এলো রেইনবো সরাইখানায়। সে জানে এখানে পাওয়া যাবে গ্রামের মাথাদের। তাদেরকে সব খুলে বলবে সে। সাহায্য চাইবে। তারা নিশ্চয়ই টাকা ফিরে পেতে সাহায্য করবেন তাকে। গ্রামের মান্যগণ্য সকলেই উপস্থিত ছিলেন সরাইখানায়। বৃষ্টির দিন পেয়ে ভূত প্রেত নিয়ে জমিয়ে গল্পগুজব করছিলেন তারা। এ সময় আচমকা খুলে গেল দরজা। বলতে না বলতেই ভূত এসে দরজায় দাঁড়ালো নাকি? সাইলাসের এক হারা শরীরটা দেখে ভূত মনে করেছিলেন তারা। মলিন দেখাচ্ছে তার চেহারা। ভাবলেশীন চোখে তাদের দিকে চেয়ে রইল সে। নীরবতা নেমে এলো ঘরে। ভয় পেয়েছেন সকলে। অবশেষে মুখ খুললেন মিস্টার স্নেল, এই সরাইখানার মালিক। কি ব্যাপার মিস্টার মার্নার, কি হয়েছে? চোর, অতি কষ্টে বলল সাইলাস। চোর, আমার সব সোনা নিয়ে গেছে। পুলিশ স্কোয়ার। আর বলতে পারল না সে। পড়ে যাওয়ার দশা তখন তার। ওকে ধরো জেম রডনি, চিৎকার করে বললেন মিস্টার স্নেল। তুমি ধরো, ভয় পেয়ে বলে উঠল জেম। জেমের দিকে ফিরল সাইলাস। লোকটা চুরি করে খরগোশ মারে। জেম, আমার টাকা নিয়েছো তুমি? কিচ্ছু বলবো না আমি, দিয়ে দাও। তোমাকে তোমাকে একটা মোহর বকশিস দেব। কি? খেপে উঠল জেম। ভয় ডর পালিয়েছে তার। তুমি বলতে চাও আমি চোর? আমি তোমার টাকা চুরি করেছি? রাগের চোটে হাতের গ্লাসটা সে সাইলাসের গায়ে ছুঁড়ে মারে আর কি। পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলেন স্নেল। সাইলাসের গা থেকে ভেজা কোটটা খুললেন তিনি। তাকে বসিয়ে দিলেন একটা চেয়ারে, ফায়ার প্লেসের পাশে। না জেনে কাউকে দোষ দেওয়া ঠিক নয়। খুলে বলুন তো কি হয়েছে, নরম গলায় বললেন তিনি। সাইলাস সব ঘটনা বলল। সকলেই বিশ্বাস করলেন তার কথা। দুঃখ প্রকাশ করলেন। এই প্রথম তারা উপলব্ধি করলেন সাইলাস মার্নার তাদের মতোই সাধারণ একজন মানুষ। স্নেল হাত রাখলেন সাইলাসের কাঁধে। আমরা আপনার পাশে আছি মিস্টার মার্নার। জেম রডনি কিন্তু নির্দোষ। সারা সন্ধ্যাটা সে এখানেই কাটিয়েছে। জেম, বলল সাইলাস, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিও। কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার। হাত জোড়া মাথায় রাখলো সে। আমি জানতে চাই, শুধু জানতে চাই, আমার টাকা গেল কোথায়? কত টাকা ছিল মিস্টার মার্নার? গ্রামের দর্জি জিজ্ঞেস করল। 272 পাউন্ড 12 শিলিং 6 পেন্স। কাল রাতে গুনেছি। খুব বেশি ভারী নয় তাহলে। কেউ ঘরে ঢুকে নিয়ে গেছে। নিশ্চয়ই চোরের পায়ের ছাপ রয়েছে।
আপনি দেখতে পাননি। চলুন, পুলিশ নিয়ে আপনার বাড়ি যাব। তন্ন তন্ন করে খুঁজলে নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। স্নেল দরজার কাছে গিয়ে উঁকি দিলেন বাইরে। বৃষ্টি পড়ছে। পড়ুক, আমরা যাব, বলল দর্জি। আমিও যাব, দাঁড়িয়ে পড়ল জেম রডনি। সাইলাসকে ধরে দাঁড় করালেন স্নেল। নিজের একটা কোট পরতে দিলেন। হতাশ ভঙ্গিতে সবার দিকে একবার চাইল সাইলাস। তারপর দুই সঙ্গীর সঙ্গে বেরিয়ে পড়ল বৃষ্টির মধ্যে। পরদিন সকালে গ্রামের সবার মুখে মুখে ফিরল চুরির কথা। কেউ কেউ বলল সাইলাস পাগল, তার কথা বিশ্বাস করা যায় না। তবে বেশিরভাগ লোকই ওর দুর্দশায় দুঃখ পেল। স্নেলের ধারণা চোর হচ্ছে এক ফেরিওয়ালা। কাল এসেছিল এখানে, বদমাশের মতো দেখতে। সাইলাসের বাড়িতেও গিয়েছিল। সরাইখানায় উপস্থিত সকলকে বললেন তিনি। বেটা বোধহয় লুকিয়ে বসেছিল সাইলাসের বাড়ির কাছে, অপেক্ষা করছিল। বেচারা দেখতে পায়নি। যেই বেরিয়েছে ঘর থেকে অমনি বেটা সব গায়েব করে দিয়েছে, একজন বলল। অন্যেরা সায় দিল তার কথায়। পুলিশ বহু খুঁজেও সেই ফেরিওয়ালার পাত্তা পেল না। সে কোথায় ফেরি করতে চলে গেছে কে জানে। ওদিকে গডফ্রেও নিজের জ্বালায় অস্থির। ডানস্ট্যান বাড়ি ফেরেনি। গেল কোথায়? ওয়াইল্ড ফায়ার কেই বা কোথায় নিয়ে গেল? ডানস্ট্যান হয়তো ঘোড়া শুদ্ধ বিপদে পড়েছে, ভাবল সে। নাকি বেঁচে দিয়েছে। যদি তাই হয় তাহলে এত সহজে আর এ মুখ হচ্ছে না সে। সব টাকা খুইয়ে তবেই ফিরবে। ইস, কি বোকামি যে করেছি, ওকে ঘোড়াটা দেওয়াই উচিত হয়নি। ঘোড়া নিয়ে বেথারলির দিকে রওনা দিল গডফ্রে, সম্পূর্ণ মনের বিরুদ্ধে। কারণ মলি ফ্যানেন ওখানেই থাকে। ওর সঙ্গে দেখা হয়ে যাক সেটা কিছুতেই চায় না গডফ্রে। কিন্তু ঘোড়ার খবর পাওয়া যেতে পারে ব্রাইসের কাছে। বেথারলিতেই ওর বাড়ি, সুতরাং বাধ্য হয়েই যেতে হচ্ছে ওকে। ব্রাইসের সঙ্গে পথেই দেখা হলো তার। তোমার ভাইয়ের কপাল খারাপ, ওকে দেখে বলল ব্রাইস। তার মানে? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল গডফ্রে। ও কিছু বলেনি তোমাকে? অবাক হয়ে গেছে ব্রাইস। ও তো এখনো বাড়িতেই ফেরেনি। ওয়াইল্ড ফায়ারের দাম বলেছিলাম 120 পাউন্ড, কিন্তু রেস খেলতে গিয়ে ওয়াইল্ড ফায়ারের হাঁটু ভেঙেছে। জানতাম এমন একটা কিছু হবে, প্রায় চেঁচিয়ে উঠল গডফ্রে। তার চেয়েও খারাপ, বলল ব্রাইস। মারা গেছে ঘোড়াটা। তোমার ভাই ফেরেনি এখনো? না, ঘটে বুদ্ধি থাকলে ফিরবেও না। আমার ঘোড়া মেরে ফেলেছে। তোমার ঘোড়া? অবাক হয়ে প্রশ্ন করল ব্রাইস। তার মানে মিথ্যে বলেছে ও? তোমার অনুমতি ছাড়াই বেচে দিচ্ছিল আমার কাছে? না, আমার অনুমতি ছিল। তাই বলো, বলল ব্রাইস। তাহলে বাড়ি ফিরল না কেন? সেটাই তো ভাবছি, বলল গডফ্রে। এ মুহূর্তে ছোট ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তার। আমি বাড়ি ফিরব, যাবে নাকি ওদিকে? মাথা নাড়ল ব্রাইস। গডফ্রের কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার মুখ ঘোরালো বাড়ির দিকে। ধীরে ধীরে বাড়ির দিকে এগোলো গডফ্রে, চিন্তামগ্ন। ফাউলারের ভাড়ার ব্যাপারটা বলে দিতে হবে বাবাকে। সে মনস্থির করে ফেলল আগামীকাল সকালে জানাবে সবকিছু। মলির কথাও গোপন করবে না। বেশি দেরি করলে মলি নিজেই এসে ফাঁস করে দেবে সব। জেনে যাবে সবাই। বাবা তাড়িয়ে দেবেন। চিরদিনের মতো হারাতে হবে ন্যান্সিকে। এটা কিছুতেই হতে দিতে পারে না সে। পরদিন সকাল সকাল নাস্তা সারল গডফ্রে। তারপর বাবার ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করতে লাগলো। স্কোয়ার কাস ঘুম ভেঙে দেখেন ছেলে বসে রয়েছে। কারণ জিজ্ঞেস করতে গডফ্রে বলল, কিছু কথা ছিল। ও, টাকা চাই? আসলে ওয়াইল্ড ফায়ারের কথা। কপালটাই খারাপ। ঘোড়াটার হাঁটু ভেঙেছে, এই তো? প্রশ্ন করলেন স্কোয়ার। চিকিৎসার টাকা লাগবে। টাকা পয়সা হবে না, লোকে ভাড়া দেয়নি এখনো। ফাউলার গত মাসে বলেছিল 100 পাউন্ড দেবে। কিসের কি, এক পেনিও দেয়নি। ওকে বার করে দেব আমি আজই। ফাউলারের ব্যাপারেও কথা আছে, দুর্বল কণ্ঠে বলল গডফ্রে। ওয়াইল্ড ফায়ারকে বেচতে পারলে ফাউলারের ভাড়াটা মিটিয়ে দিতে পারতাম।
তুমি ফাওলারের ভাড়া মেটাবে? কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? ফাওলার ঠিক মতোই ভাড়া দিয়েছিল, ওর কোনো দোষ নেই। টাকাটা আমি মানে ডানস্ট্যান্ডকে দিয়েছিলাম। স্কোয়ারের লাল মুখ আরো লাল হলো এ কথা শুনে। টাকা পেয়েও দাওনি আমাকে? বলেছ ফাওলার ভাড়া দেয়নি। এসব মিথ্যে কথার কারণ কি? তুমিও দেখছি চুরিবিদ্যে শিখে গেছো। শ্বাস নেয়ার জন্যে থামলেন স্কোয়ার। ডানস্ট্যান্ড কোথায়? ওকে এক্ষুনি এখানে ডেকে নিয়ে এসো। ও এখনো ফেরেনি স্যার। কেন? ঘোড়া থেকে পড়ে ব্যথা পেয়েছে? না স্যার, কিন্তু দুর্ঘটনার পর থেকে ওকে আর দেখা যায়নি। তবে তোমাকেই জবাবদিহি করতে হবে, ক্রুদ্ধ স্বরে বললেন স্কোয়ার। ওকে টাকা দিতে গেলে কেন বলো? ডান হাতের মুঠি সজোরে টেবিলে বসালেন তিনি। আমি আমি জানি না কেন দিয়েছি। জানো না? ফাজলামিরা জায়গা পাও না। টাকা খাইয়ে ওর মুখ বন্ধ করে রাখছো, তাই তো? গডফ্রে কিছু না বললেও তার চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠল। বাবা কি জেনে ফেলেছেন? হালকাভাবে বলতে চেষ্টা করল সে। আসলে তেমন কিছুই না, কেবল এক যুবকের বোকামি। আর কত বোকামি করবে? ছেলে মানুষ তো নও। অপদার্থের মতো ঘুরে না বেরিয়ে এবার কিছু একটা করার চেষ্টা করো। ফার্মের কাজে সবসময় সাহায্য করতে চেয়েছি আপনাকে, আপনি নেননি। নেব কেন? তোমার উপর আস্থা নেই আমার, বললেন স্কোয়ার। তারপর প্রসঙ্গ পাল্টে বললেন, বিয়ে করছো না কেন? লেমেটারের মেয়েকে পছন্দ করতে না তুমি? কি হয়েছে? ও ফিরিয়ে দিয়েছে তোমাকে? তা নয়, তবে ফিরিয়ে দেবে, মাথা নিচু করে বলল গডফ্রে। কেন? ওকে প্রস্তাব দিয়ে দেখেছো? না বাবা। ওর বাবাকে বলবো আমি, আমাকে ফেরাতে পারবে না সে। প্লিজ বাবা, ওটা করতে যাবেন না, অনুনয় করলো গডফ্রে। ফ্যাকাশে হয়ে গেছে মুখ। আমি নিজেই মেয়েটিকে প্রস্তাব দেব। তবে জলদি করো, আর নিজেকে ওর জন্য তৈরি করে নাও। এক মুহূর্তের জন্য থামলেন স্কোয়ার, তারপর আবার বলতে শুরু করলেন, ডানস্টনের ঘোড়া বেচে টাকাটা আমাকে দেবে, আর দেখা হলে বলবে এ বাড়িতে ওর আর ফেরার দরকার নেই, নিজের রোজগার করে খেতে শিখুক। রাগে অগ্নিশর্মা স্কোয়ার উঠে পড়লেন টেবিল ছেড়ে। তারপর গটগট করে বেরিয়ে গেলেন ঘর থেকে। লজ্জায় নুয়ে পড়ল গডফ্রে। নিজের চোখেই ছোট হয়ে গেছে সে। কাপুরুষ ছাড়া আর কিছু ভাবতে পারছে না নিজেকে। বাবাকে মলি ফ্যারেনের কথা বলার সৎ সাহসটুকুও নেই তার। বোঝার পর শাকের আঁটির মতো নতুন উদ্বেগ এসে আবার ভর করেছে মনে। বাবা যদি ন্যান্সির বাবার সঙ্গে বিয়ের ব্যাপারে সত্যিই কথা বলেন, তবে কি করবে তখন সে? কিছুই করতে পারবে না, এক অপেক্ষা করা ছাড়া। নিশ্চয়ই কিছু একটা ঘটবে, হয়তো মারাও যেতে পারে মলি। ইদানিং অসুস্থতা আগের চেয়ে অনেক বেড়েছে তার। আফিম নিতে শুরু করেছে। খুব বেশি দিন আর নেই ও। এমনিতর হাজারো কুচিন্তা ভিড় জমালো গডফ্রের মনে। পেরিয়ে গেল কয়েক সপ্তাহ। চোর ধরা পড়ল না। ডানস্টনেরও কোনো খবর নেই। অবশ্য সকলের ধারণা ডানস্টন নিজেই বাড়ি ছেড়েছে। এর আগেও পালিয়েছে বহুবার। টাকার দরকার পড়তে সুরসুর করে ফিরে এসেছে আবার। ডানস্টন চোর এটা কারোর মাথাতেই এলো না। কাস পরিবার এ গ্রামের গর্ব। সবাই শ্রদ্ধা করে তাদের, সমীহ করে। সে বাড়ির ছেলে চোর হবে কিভাবে? বড়দিনের আর বেশি বাকি নেই। বছরের সেরা উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে লোকজন। ফলে ডানস্টনের প্রসঙ্গ ধামাচাপা পড়ে গেল। বড়দিন নিয়ে সাইলাসের কোনো মাথা ব্যথা নেই। তার একমাত্র আনন্দ ছিল তার মুদ্রাগুলো। সেগুলোই নেই যখন, তখন আর রইল কি? দুঃখ আর বেদনা ছাড়া। কিন্তু এখনো কঠোর পরিশ্রম করে চলেছে সে, যদিও মন তার পড়ে রয়েছে চুরি যাওয়া টাকার ওপর। যত কষ্টই করি না কেন, ওই পরিমাণ সোনা আর কোনোদিন জমাতে পারবো না। মাঝে মাঝেই রাতে কাজ শেষে বসে থাকে সে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। সাইলাসের প্রতি গ্রামের সকলেই এখন সহানুভূতিশীল।
আগে তাদের ধারণা ছিল সাইলাস চতুর লোক, অসৎ, আর এখন তারা মনে করছে লোকটা বোকা, নইলে কারো জমানো টাকা চুরি যায়। বড়দিনের আগে অনেকেই উপহার সামগ্রী আর খাবার পাঠালো সাইলাসকে। দেখা হলে কুশল জিজ্ঞাসা করলো, বাড়ি এসে সান্ত্বনা দিয়ে গেল। কিন্তু সাইলাসের কোনো উপকার তাতে হলো না। স্বর্ণমুদ্রাগুলোর কথা কিছুতেই ভুলতে পারল না সে। সাইলাসের কুটিরে সবার আগে এলেন মিসেস ডলি উইনথ্রপ, দয়ালু মহিলা, সহমর্মী। প্রতিবেশীর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। রবিবারের এক সকালে এলেন তিনি। সাইলাস তখন তাঁত নিয়ে ব্যস্ত। ভদ্রমহিলা সঙ্গে করে তার ছোট ছেলে অ্যারনকে নিয়ে এসেছেন। অ্যারন এই অদ্ভুত লোকটিকে অসম্ভব ভয় পায়। সে আড়াল নিল মায়ের পেছনে। মিস্টার মার্নার, বললেন ডলি, আপনার জন্য কটা কেক এনেছি। তাকে ধন্যবাদ জানালো সাইলাস। বড়দিন তো এসে গেল, মৃদু হেসে বললেন ডলি। আজ সকালে গির্জার ঘণ্টা শোনেননি? হ্যাঁ, শুনেছি, জবাব দিল সাইলাস। গির্জায় যাই না আমি। জানি, কিন্তু গেলে শান্তি পেতেন, ডলি বললেন। আমি পাই। ঈশ্বরের কাছে কিছু চাইলে তিনি বান্দাকে ফেরান না। সাইলাস কোনো কথা বলল না। মনে মনে ভদ্রমহিলার কথার বিরুদ্ধাচরণ করল সে। এ মুহূর্তে অ্যারনের ভয় অনেকখানি কেটেছে। মায়ের চেয়ারের আড়াল থেকে গুটি গুটি বেরিয়ে এলো সে। ওর দিকে এক টুকরো কেক এগিয়ে দিল সাইলাস। দৌড়ে আবার মায়ের কাছে ফিরে গেল অ্যারন, তবে হাতটা বাড়িয়ে রাখল। কেক তার চাই। চি অ্যারন, উনি তোমাকে ছোঁচা ভাববেন না, ধমক দিলেন ভদ্রমহিলা। তারপর সাইলাসের দিকে তাকিয়ে বললেন, ও খেতে বড় ভালোবাসে, ছোট মানুষ তো। অ্যারনের মাথায় হাত বুলিয়ে বললেন, ওর গলাটা ভারী মিষ্টি, চটজলদি সব কিছু শিখে ফেলে। ওর বাপের কাছ থেকে বড়দিনের একটা গান শিখেছে, শুনবেন? মাথা ঝাঁকিয়ে সাই দিল সাইলাস, মুখে হাসি ফোটাতে চেষ্টা করল। অ্যারন, দাঁড়িয়ে শুরু করে দাও, ওর মা বললেন। মায়ের কাঁধে মুখ লুকালো অ্যারন। অ্যারন, গাও সোনামণি, মিস্টার মার্নার তোমার গান শুনতে চাইছেন। এবার টেবিলের পেছনে চলে গেল ছেলেটি, দাঁড়ালো, কেবল মাথাটা দেখা যাচ্ছে তার। তারপর সুরেলা গলায় গানটা গাইল। দারুণ না? জিজ্ঞেস করলেন ডলি। হ্যাঁ, সাইলাস জবাব দিল। ভদ্রমহিলাকে খুশি করার জন্যই কথাটা বলল সে। বড়দিনে অন্য বাচ্চাদের সঙ্গে গির্জায় গাইবে ও। আপনি আসবেন, আপনার ভালো লাগবে। সাইলাস আর এক টুকরো কেক বাড়িয়ে দিল অ্যারনের দিকে। প্লিজ দেবেন না, দৃঢ় কণ্ঠে বললেন ডলি। আমরা এখনই চলি, আপনার যে কোনো প্রয়োজনে ডাকবেন, আসব। কিন্তু দয়া করে রবিবার কাজ করবেন না, শরীর মন খারাপ হবে। ভদ্রমহিলাকে ধন্যবাদ জানালো সাইলাস, কিন্তু তিনি চলে গেলে খুশি হলো সে। ও এখন একা থাকতে চায়, কাজ করতে চায়। সাইলাস ছাড়া আর সকলেই বড়দিনে গির্জায় গেল। সেখান থেকে ফিরে যে যার মতো মেতে উঠল উৎসবে। সাইলাস বাড়িতে বসে রইল। ডিনারের জন্য বেশ খানিকটা মাংস পেয়েছে সে। উপহার হিসেবে পাঠিয়েছে ল্যামেটার পরিবার। বিষণ্ণ মনে তাই খেল সাইলাস। ওদিকে রেড হাউসে সেদিন পার্টি হলো, সবাই উপভোগ করল। ডানস্টান কেবল অনুপস্থিত, কিন্তু তার কথা মনে করল না কেউই। বড়দিনের পর নববর্ষের জন্য সাজ সাজ রব পড়ে গেল। নববর্ষের আগের দিন সন্ধ্যায় স্কোয়ার কাসের বাড়িতে নাচের পার্টি হবে। কাস পরিবারের বন্ধুরা তাতে আমন্ত্রিত। ন্যান্সি ল্যামেটারও আসবে। সেদিনটির জন্য আকুল হয়ে অপেক্ষা করতে লাগলো গডফ্রে। ন্যান্সির সঙ্গে নাচবে সে, ন্যান্সির সঙ্গ উপভোগ করবে। স্কোয়ারের বাসায় দারুণ জমল সেদিন। পেট পুড়ে খেলো প্রত্যেকে। ডিনারের পর শুরু হলো নাচ। ন্যান্সির সঙ্গে কয়েক দফা নাচলো গডফ্রে। ভাবভঙ্গিতে বুঝলো মেয়েটি ওকে এখনো ভালোবাসে। আনন্দে ভরে উঠল ওর বুক। ভুলে গেল স্ত্রীর কথা। মলি ফেরেন কিন্তু ভোলেনি গডফ্রেকে। স্কোয়ারদের পার্টির কথা সেও শুনেছে। তিক্ততায় ছেয়ে রয়েছে তার মন। গডফ্রে ওখানে মেয়েদের সঙ্গে নাচছে, আর আমি একা পড়ে রয়েছি, ভাবল সে।
মনে পড়ল গডফ্রে বলেছে মরে গেলেও স্কোয়ার কাজকে কিছু জানাবে না, ওকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে না। কথাটা মনে হতেই রেগে উঠল মলি। ঠিক আছে, আমিও দেখে নেব, নাচের পার্টিতে আমি যাব। গডফ্রের বান্ধবীরা দেখুক আমাকে কি অবস্থায় রেখেছে সে, স্কোয়ার দেখুক তার ছেলের বউ আর নাতনিকে। আমার নোংরা কাপড় দেখে সবার সামনে লজ্জা পাক ওরা। আমাকে শেষ করে দিয়েছে বদমাসটা। নববর্ষের আগের রাত বেথারলি থেকে রওনা দিল মলি। কোলে তার সন্তান, তুষার পড়ছে, তারই মধ্যে দিয়ে হেঁটে চলেছে সে। 2 বছর বয়স ওর মেয়ের। ঘুমন্ত মেয়েটিকে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে অসুস্থ মলির। খানিক বাদেই কাহিল হয়ে পড়ল সে, থমকে দাঁড়ালো। বেশ খানিকটা আফিম গিলে রওনা দিল আবার, কিন্তু বেশি দূর আর যাওয়া হলো না। নেশা ধরে গেছে তার, বড্ড ঘুম পাচ্ছে। এখন সে ঘুমোবে। বাচ্চার কথা ভুলে, সবকিছু ভুলে পুরো তুষারের উপরই শুয়ে পড়ল মলি। আহ, কি নরম! একটা ঝোপে মাথা রাখল সে, নিথর শুয়ে রইল। কোলের বাচ্চা কোলেই রইল। তখনও গভীর ঘুমে আচ্ছন্ন বাচ্চাটি। গাঢ় ঘুম পাচ্ছে মলির। শিথিল হলো তার হাত জোড়া। মায়ের কাজ ছাড়া হলো বাচ্চা। তুষার পড়তেই ঘুম ভাঙল তার। মা! চেঁচিয়ে উঠল সে, মা! কিন্তু জবাব মিলল না। টলমলো পায়ে উঠে দাঁড়ালো মেয়েটি। মাথার উপর তারারা উজ্জ্বল আলো ছড়াচ্ছে। চারপাশে ঘন সাদা তুষার। মা! আবার চেঁচালো সে। সাড়া দিল না মলি ফেরেন। হঠাৎ বাচ্চাটির চোখে পড়ল উজ্জ্বল আলো তুষারের ওপর দিয়ে আসছে। উজ্জ্বল আলো তুষারের উপর দিয়ে আসছে। খুব সুন্দর দেখাচ্ছে। ভারী ভালো লাগলো তার। আলতো পায়ে সেদিকেই এগোতে থাকলো সে। যত এগোচ্ছে তত উজ্জ্বল হচ্ছে আলো। এভাবে সাইলাস মার্নারের কুটিরে পৌঁছে গেল সে। ঘরে ঢুকলো বাচ্চাটি। আগুন জ্বলছে চুলায়। ওটার কাছে গেল সে। উত্তাপ লাগছে গায়ে। দারুণ আরাম। ছোট হাত দুটো বাড়িয়ে বসে পড়ল সে। তারপর কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও জানল না। সাইলাস মার্নার তখন কুটিরে ছিল না। সে গিয়েছিল বাইরে, নববর্ষের ঘণ্টাধ্বনি শোনার জন্যে। তার প্রতিবেশীরা বলেছে মাঝরাতে ঘণ্টাধ্বনি শুনতে ভুল করবেন না কিন্তু, ওটা শুভ সংকেত, ভাগ্য ফিরিয়ে দেয়। বলা যায় না, আপনার টাকা ফিরেও পেতে পারেন। ফলে আর দ্বিধা করেনি সাইলাস। মাঝরাতে ঘণ্টাধ্বনি শুনতে ঠিক বেরিয়ে এসেছে। শোনা হয়ে গেলে সে ফিরে চলল কুটিরে। এ সময় আবার ঘোরের মধ্যে পড়ল ও। স্থানুর মতো দাঁড়িয়ে রইল কুটিরের বাইরে। কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না সে। তারপর হুঁশ ফিরতে দেখে ঠান্ডা লাগছে। ভেতরে চলে এলো তখন। ঢুকেই অবাক হয়ে গেল সাইলাস। ঘর অন্ধকার। চুলায় কয়েকটা চেলা কাঠ দিয়ে আগুনটা উস্কে দিল সে। এবার আলোকিত হয়ে উঠল ঘর। আরে, ফায়ারপ্লেসের সামনে ওটা কি? সোনা আবার ফিরে এসেছে তার কাছে। প্রতিবেশীরা তাহলে ঠিকই বলেছিল তো। ঝুঁকে পড়ল সাইলাস আরো ভালোভাবে দেখার জন্যে। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না তার। খাঁটি সোনা। ছোঁয়ার জন্যে দুহাত বাড়িয়ে দিল সে। সোনা যদিও, তবে ওগুলো সোনার মুদ্রা নয়, সোনালি চুল। সাইলাস তার ফিরে পাওয়া সম্পত্তিতে হাত বোলালো। সাইলাসের একটা ছোট বোন ছিল, বড় আদরের। সেটা কিশোর বেলার কথা। বেচারি বোনটি শিশুকালেই মারা যায়। এই কি সেই ছোট্ট বোন, নাকি তাকে স্বপ্নে দেখছে সাইলাস? চোখ বুঝল সে। কল্পনায় ভেসে উঠল মা বোনের মুখ, ছেলেবেলার সুখের স্মৃতিগুলো। হঠাৎ কেঁদে উঠল বাচ্চাটি। ঘুম ভেঙে গেছে তার। ডাকতে লাগলো মা মা করে। হাঁটুর ওপর বসালো ওকে সাইলাস। আদর করল। তারপর খানিকটা দুধ গরম করে খেতে দিল। সাইলাসের দিকে বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল মেয়েটি। কি নিষ্পাপ সেই দৃষ্টি। খানিক বাদে হাঁটু থেকে নেমে নিজেই ঘরময় হেঁটে বেড়াতে লাগলো। ওর পেছন পেছন এলো সাইলাস। পড়ে যেতে গেলেই ধরবে, কিন্তু তার দরকার হলো না।
মেয়েটি বসে পড়ে জুতো খুলতে চেষ্টা করল। পায়ে ব্যথা পাচ্ছে সে। কাজটা করে দিল সাইলাস। ওর দিকে চেয়ে দেব শিশুর মতো হাসল মেয়েটি। ওর ভেজা জুতো জোড়ার দিকে তাকালো সাইলাস। কোনো সন্দেহ নেই তুষার মারিয়ে এসেছে। কে ছিল ওর সাথে? বাচ্চাটিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। নিচু হয়ে মেয়েটির পায়ের ছাপ পরখ করলো সে। তারপর ছাপ অনুসরণ করে এগোলো। কিছুক্ষণ পরে পৌঁছে গেল কয়েকটা ঝোপঝাড়ের কাছে। মা! কেঁদে উঠল মেয়েটি। ঝোপের মধ্যে পড়ে রয়েছে মলি ফরেনের নিষ্প্রাণ দেহ। ইতিমধ্যেই তুষার অনেকখানি ঢেকে দিয়েছে তার শরীর। ওদিকে রেড হাউসে তখন সুখের অন্ত নেই। সবাই নাচছে। তাজা বাতাসের জন্য খুলে রাখা হয়েছে সবগুলো দরজা। দরজায় দাঁড়িয়ে রয়েছে চাকর বাকররা, নাচ দেখছে। গ্রামের অনেকে রয়েছে ওখানে। এ মুহূর্তে একা দাঁড়িয়ে রয়েছে গডফ্রে। চোখ তার ন্যান্সির দিকে। সে নাচছে। হঠাৎ হইচই শুনে দরজার দিকে তাকালো ও। ওর বাচ্চা না? বুকে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছে সাইলাস। নিশ্চিত হওয়ার জন্য এগিয়ে গেল গডফ্রে। হ্যাঁ, কোনো ভুল নেই, ওরই সন্তান। মার্নারকে দেখে বিরক্ত হলেন স্কোয়ার। আপনি এখানে কি চান? একজন ডাক্তার দরকার স্যার। এক মহিলা পড়ে রয়েছে তুষারে, মারা গেছে খুব সম্ভব, কুয়ার কাছে। এগিয়ে এলেন যাজক। মার্নার, আস্তে কথা বলুন, মহিলারা শুনলে ভয় পাবেন। আমি ডাক্তারকে ডেকে আনছি। মহিলারা অবশ্য এর মধ্যেই শুনে ফেলেছেন। তারা বাচ্চাটিকে কাছ থেকে দেখার জন্য এগিয়ে এলেন। শিশুটি হাসছে। গডফ্রের দিকে ফিরল ন্যান্সি। কার বাচ্চা এটা? প্রশ্ন করল সে। কে জানে, বলল গডফ্রে। কোন মহিলা নাকি পড়ে রয়েছে তুষারে, তারই হবে মনে হয়। বাচ্চাটাকে এখানে রেখে যেতে পারেন, সাইলাসকে বললেন এক মহিলা। চাকর বাকররা দেখে রাখবে। অসম্ভব, দ্রুত বলে উঠল সাইলাস। আরো শক্ত করে জড়িয়ে ধরল শিশুটিকে। ও আমার কাছে এসেছে, ওকে আমিই রাখবো। ডাক্তারকে তাসের আসর থেকে ডেকে আনা হলো। স্কোয়ারের সঙ্গে কথা সেরে গডফ্রেকে প্রশ্ন করলেন তিনি, আমাকে একজোড়া উঁচু বুট দিতে পারবে? তারপর বললেন, কাউকে বলো ডলি উইনথ্রপকে ডেকে আনবে, এখন তাকেই প্রয়োজন। আমি নিজেই যাচ্ছি, বলল গডফ্রে। সাইলাস মার্নারকে নিয়ে ডাক্তার তক্ষুনি বেরিয়ে গেলেন। গডফ্রেও আর দেরি করল না। সোজা ডলি উইনথ্রপের বাড়িতে চলে গেল সে। সেখান থেকে তাকে নিয়ে মার্নারের কুটিরের দিকে রওনা দিল। বারবার ওকে ফিরে যেতে বললেন ডলি। বললেন এই ঠান্ডার মধ্যে বাইরে থাকলে অসুখ করবে, কিন্তু তার কথা গায়ে মাখল না গডফ্রে। কুটিরের ভেতর ঢুকলেন ডলি। বাইরে দাঁড়িয়ে রইল গডফ্রে। উদ্বিগ্ন মনে ভাবতে লাগলো, মলি কি সত্যিই মারা গেছে? যদি তাই হয় তবে আমি এখন মুক্ত। ন্যান্সিকে বিয়ে করতে আর কোনো বাধা রইল না। বাচ্চাটা রয়েছে যদিও, কিন্তু কেউ জানে না আমি ওর বাবা। আমি ওকে সবভাবে সাহায্য করব, কিন্তু কখনোই ওকে নিজের সন্তান বলে স্বীকার করব না। কিন্তু মলি যদি মরে না গিয়ে থাকে, তখন আমি শেষ। ও সবাইকে বলে দেবে আসল ঘটনা। বাবা তো খেদাবেই, ন্যান্সিও আর ফিরে চাইবে না।